আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসুন আমরা বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কিছু মন্তব্য বিশ্লেষণ করি, যা বাংলাদেশের রাজনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন করে আলো ফেলেছে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এমন কিছু কথা বলা হয়েছে যা আপাত দৃষ্টিতে সরল মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে গভীর ছলাকলা, রাজনৈতিক হিসাব নিকাশ এবং এক ধরনের দায় এড়ানোর কৌশল। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি মূল বিষয়। প্রথমত, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত, এবং দ্বিতীয়ত, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থান। প্রথমে আসা যাক শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর সাহেব বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন না এই সিদ্ধান্ত একান্তই তার নিজস্ব বা ব্যক্তিগত। অর্থাৎ এই বিষয়টি ভারতের কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার নয়। কিন্তু এই কথা বলার পরপরই তিনি একটি কিন্তু জুড়ে দিলেন। তিনি বললেন, শেখ হাসিনা যেই অবস্থায় থেকে এসেছেন সেই অবস্থা বাংলাদেশে এখনো বিদ্যমান আছে কিনা তা বিবেচনা করেই তাকে এই সিদ্ধান্তটি নিতে হবে। এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে গভীর কূটনৈতিক চালাকি। ভারত একদিকে বলছে এটি তাদের বিষয় নয়, অন্যদিকে তারা এমন একটি শর্ত জুড়ে দিচ্ছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। আসলে এর মানেটা কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো, তিনি যে শক্তি দ্বারা ধাওয়া খেয়েছিলেন তারা এখন ক্ষমতায় আছে। সুতরাং তিনি যদি পরিস্থিতি বিবেচনা করেন তবে তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। ভারত খুব কৌশলে এই সত্যটিকে তুলে ধরল, অথচ কোনো ধরনের দায়িত্ব নিল না। এটি আমি মনে করি সেই গ্রামের চালাক মুরব্বীদের কথাবার্তার মতোই। উপদেশও দিলাম, আবার দায়ও নিলাম না। ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ। এই অঞ্চলে তাদের একটি বড় ভাইয়ের ভূমিকা রাখার কথা। সেখানে তারা সরাসরি কিছু না বলে এমন অস্পষ্ট এবং শর্তযুক্ত ভাষা ব্যবহার করছে। এর কারণ হলো তারা বর্তমান সরকারের সঙ্গেও সম্পর্ক রক্ষা করতে চায়, আবার তাদের পুরনো মিত্র শেখ হাসিনাকেও সম্পূর্ণরূপে দূরে ঠেলে দিতে চায় না। এই যে ভারত বলছে এটা একান্তই শেখ হাসিনার ব্যাপার, অথচ তারা ভালো করেই জানে শেখ হাসিনার এই মুহূর্তে কোথায় থাকা উচিত বা কোথায় থাকা উচিত নয়। তা একান্তই কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বলে মনে হয়। এটি বাংলাদেশের অভ্যন্তরের রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত। এমন একটি সংবেদনশীল মুহূর্তে ভারত এই ধরনের ছলনা করে আসলে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ নিশ্চিত করতে চাইছে, দায়মুক্ত থেকে প্রভাব বজায় রাখা। দ্বিতীয় বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। জয়শঙ্কর সাহেব বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে মন্তব্য করেছেন তা ভারতীয় কূটনীতির এক চরম নিশ্চয়তাকে তুলে ধরেছে। তিনি বলছেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় ব্যাপক সমস্যা ছিল। খেয়াল করুন, তিনি বলছেন আমরা শুনেছি। এর মানে আসলে কি দাঁড়ালো? তারা এই সরকারকে একদম পাত্তাই দিচ্ছে না, অথচ তারা ঠিকই বেগম খালেদা জিয়াকে নিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে, এবং সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে। ভারত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারকে সব ধরনের সমর্থন জুগিয়ে গেল। বিশ্বের অন্যান্য পশ্চিমা দেশ যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিল, তখন ভারত ছিল একদমই কৌশলগত নীরব। তারা তখন কোনো নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা দেখতে পায়নি, শুনতে পায়নি, এমনকি জানতেও পারেনি। অথচ আজ ক্ষমতা পরিবর্তনের পর যখন নতুন শাসক গোষ্ঠী ভারতের সমালোচনা করছে, তখন তারা হঠাৎ করেই বলছে আমরা শুনেছি যে সমস্যা ছিল। আমি মনে করি এটি এক ধরনের সাধু সন্ন্যাসীর মতো ভাব। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত। তাহলে তাদের উচিত ছিল জনগণের মতামতের প্রতিফলন যখন ঘটছিল না তখন তারা সরব হবে, কিন্তু তখন তারা নীরব ছিল। তাদের সেই নীরবতা এবং সমর্থনই
আজকের বাংলাদেশের এই সর্বনাশের জন্য আমি মনে করি স্পষ্টভাবে দায়ী। ভারত যদি সেই 15 বছর পূর্বে বা মধ্যে একবারও বলতো, না শেখ হাসিনা আপনি বিপজ্জনক পথে পা দিচ্ছেন, গণতন্ত্রের এই পথে হাঁটলে আপনি উল্টে যেতে পারেন, তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা অন্যরকম হতো। কিন্তু তারা তা বলেনি। আর এখন যখন বিশ্বের চাপ বেড়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে, তখন তারা দায় এড়াতে শুনেছি শব্দটি ব্যবহার করছে। এটি কেবল কূটনৈতিক চালাকি নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটি বড় প্রমাণ। এরপরেই জয়শঙ্কর সাহেব যে শর্তটি দিলেন তা আরো তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, যেহেতু আগের নির্বাচনের সমস্যা ছিল, তাই বর্তমান সরকারের উচিত একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এই অংশগ্রহণমূলক নির্বাচন কথাটির মধ্যে কি নিহিত আছে? এটি কোনো সাধারণ কথা নয়। বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কূটনীতিকরা স্পষ্টতই ইঙ্গিত করছেন যে আওয়ামী লীগের মতো দলকেও রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার ব্যবস্থা রাখতে হবে, এবং আন্তর্জাতিকভাবে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। কেন ভারত এই শর্ত দিচ্ছে? কারণ বর্তমান শাসক গোষ্ঠীর মধ্যে কিছু মহল থেকে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য আসছে। তাদের সেভেন সিস্টার্সকে স্বাধীন করার হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের চরম ভারত বিরোধী মনোভাব দিল্লির জন্য ব্যাপকভাবে বিপজ্জনক। ভারত তার আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের মতো একটি পরীক্ষিত বন্ধুকে সম্পূর্ণরূপে বাদ দিতে পারে না। তাই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা মানে ভারতের স্বার্থ রক্ষা নিশ্চিত করা। অর্থাৎ এই পুরো পরিস্থিতিটি একটি জটিল আন্তর্জাতিক খেলার অংশ। শেখ হাসিনার ভারতে থাকা বা না থাকার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরঞ্চ এটি ভারতের আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর নির্বাচন নিয়ে জয়শঙ্করের মন্তব্য কোনো নৈতিক উপদেশ নয়, এটি হলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নকশাকে এমনভাবে তৈরি করার একটি কূটনৈতিক চাপ, যাতে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ এখানে সুরক্ষিত থাকে। এই ছলাকলাই প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ নেই, এটি আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। এই অস্বচ্ছতা এবং ছলাকলা আমাদের রাজনীতির পথে আরো বেশি কুয়াশা তৈরি করছে, যার ফলে এক গজ দূরের পথও আমাদের কাছে দুর্গম মনে হচ্ছে। শেখ হাসিনা কৌশলী, তিনি ভারতে বসে কলকাঠি নাড়ছেন এবং ভারত তাকে সকল ধরনের সাহায্য করছে। আমি বলবো ভারত বর্তমানে অবজারভেশনে আছে, এই সরকার আসলে কি কি ঘটাতে চায়, কারণ উপযুক্ত বিষয় ছাড়া তারা পলিসি অ্যাপ্লাই করতে পারবে কিনা এটাও একটা বড় প্রশ্ন, এবং এর মাধ্যমে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তনও তারা করতে পারবে না। এতে তাদের রাষ্ট্রনীতি প্রশ্নের মুখে পড়বে। এখানে আসে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইউনূস সরকারের আমলে ভারত বিরোধী পক্ষ জোট বেঁধেছে, পাকিস্তান প্রেম জাগ্রত হয়েছে। এর শেষ হয়তো গুরুতর কিছু ঘটার একটি ইঙ্গিত দেয়, যার কারণে ভারত চাচ্ছে সেটা ঘটা পর্যন্ত তারা এই বিষয়গুলো নিয়ে টু শব্দও করবে না, এবং যেদিন এমন কিছু ঘটে যাবে সেদিন শেখ হাসিনা হাতে তারা চাবি বুঝিয়ে দিয়ে গাড়িটি ক্যাচ করে নেবে। এখন প্রশ্ন হলো, আর যদি সেই ঘটনা না ঘটে তাহলে কি হবে? এর উত্তর খুবই সহজ, এটা হচ্ছে নির্বাচন। এবং নির্বাচন ঘিরে ভারত এবং আওয়ামী লীগ বর্তমান সময়ে কাজ করে যাচ্ছে। একদিকে আমরা দেখেছি শেখ হাসিনার রায়ের পর থেকে আন্তর্জাতিক মহল, বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা কিন্তু এই নির্বাচনকে ঘিরে চলছে। এক কথায় বলা যায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর নানা ধরনের অদৃশ্য চাপও রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কৌশল রয়েছে সেই কৌশলের মাধ্যমে এগুলোকে ভিতরে ভিতরে চাপা দিয়ে রেখেছে। এখানেই ভারত তাদের মূল যে ট্রাম্প কার্ড রয়েছে সেটি নিয়ে খেলছে। তারা বর্তমানে শেখ হাসিনাকে তাদের যে মিত্র শক্তি সেই মিত্র শক্তি হিসাবে ব্যবহার করছে, এবং শেখ হাসিনাকে যদি তারা ফেরত দিয়ে দেয় তাহলে শেখ হাসিনা এই সরকারের আমলে যেভাবে ফাঁসির আদেশে দণ্ডিত হয়েছে, এই সরকার কিংবা
এই যে একক গোষ্ঠী রয়েছে তারা শেখ হাসিনার সাথে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে, এবং এটি যদি ঘটে যায় তাহলে আমি মনে করি ভারতের যে ট্রাম্প কার্ড সেই ট্রাম্প কার্ডটি নষ্ট হয়ে যাবে বা ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং তারা তাদের সর্বোচ্চ দিয়ে এখানে কূটনৈতিক চাল এগিয়ে নিয়ে যাচ্ছে, যার কারণে ভবিষ্যতে যে সকল ঘটনাসমূহ ঘটবে সেই ঘটনাগুলো কিন্তু এই বিষয়টির সাথে জড়িয়ে থাকবে। এবং শেখ হাসিনার ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, এই সব কিছুই কিন্তু বর্তমানে এই কূটনৈতিক খেলার অংশ। এখন নির্বাচনে যে চাপগুলো আসবে সেগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে রিয়াকশন করে, এটাই হচ্ছে মুখ্য দেখার বিষয়।